প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা শুনছো প্রেত চক্র। তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের ৭৯ নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ প্রেত চক্রের ৭৯ নম্বর এপিসোডে তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা রয়েছে। দুটি ঘটনাই কিন্তু বেশ ভয়ের ঘটনা। প্রথম ঘটনাটা একজনের অপমৃত্যুকে কেন্দ্র করে, আর দ্বিতীয় ঘটনাটা সম্পর্কে কিচ্ছু বলছি না, তোমরা শুনে দেখবে। আশা করছি দ্বিতীয় ঘটনাটা তোমাদের বেশ ভালো লাগবে। আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা রয়েছে, হতে পারে ঘটনাটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেটাও তোমরা মেইল করে আমাদেরকে পাঠাতে পারো বা হোয়াটসঅ্যাপ করেও আমাদেরকে পাঠাতে পারো। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আর যদি আমাদের ঘটনাগুলো শুনে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। চলো তাহলে আজকের প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। আমার নাম বাপ্পা। আমি আজ যে ঘটনাটা তোমায় লিখছি, ঘটনাটা আমার নিজের সঙ্গে ঘটে গেছে। ঘটনাটা মনে করলে এখনও আমার শরীর কেঁপে ওঠে। এখানে আমি আমার বন্ধুর আসল নামের জায়গায় নকল নাম ব্যবহার করছি, কারণ সেই বন্ধুটা আজ বেঁচে নেই। ও আমার খুব কাছের একজন বন্ধু ছিল। এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি আর আমার এক বন্ধু সায়ন দুজনে মিলে কলকাতায় কিছু কাজে গিয়েছিলাম। কাজ ছেড়ে যখন ফিরছি, হাওড়া থেকে ট্রেন ধরলাম। আমরা ট্রেনের ভেতরে গিয়ে বসলাম। দুপুরবেলা হওয়ার কারণে ট্রেনটা বেশ ফাঁকাই ছিল। আমার ওই বন্ধুটার পান খাওয়ার নেশা ছিল, তো ওর মুখে কিছুটা পানের পিক জমে যাওয়ায় আমাকে ইশারায় বলল, তুই বস, আমি পানের পিকটা ফেলে আসছি। ও যখন দরজা দিয়ে মুখ বাড়িয়ে পানের পিকটা ফেলতে যাবে, যখনই চলন্ত ট্রেনের দরজা দিয়ে মুখটা বাইরের দিকে বাড়ায়, তখনই একটা সিগন্যাল পোস্টের সঙ্গে ধাক্কা লাগে এবং বাইরে ছিটকে পড়ে যায়। ধাক্কাটা যখন লাগে তখন প্রচণ্ড জোরে আওয়াজ হয়। আমি আওয়াজটা শুনে যখনই পেছন দিকে ঘুরে তাকাই, দেখি আমার বন্ধুটা নেই। আমি তখনই ট্রেনের গেটের সামনে গেলাম এবং দরজা দিয়ে একটু উঁকি মেরে দেখলাম নিচে আমার বন্ধুর নিথর দেহটা পড়ে রয়েছে। তখনও ট্রেনটা হাওড়া কারশেডে আস্তে আস্তে চলার কারণে তখন আমার বন্ধুর দেহটা আমি ট্রেন থেকেই দেখতে পাচ্ছিলাম। এই দৃশ্য দেখে আমার আর কোনো মাথা কাজ করছিল না। চলন্ত ট্রেন থেকে নামতে পারবো না, তাই লিলুয়া স্টেশনে নেমে আবার ডাউনে একটা ট্রেন ধরে হাওড়ায় গিয়ে সেখানকার জিআরপিদের সঙ্গে কথা বলে আমার বন্ধুর দেহটাকে তারাই পোস্টমর্টমের জন্য পাঠায় এবং তার পরদিন তার ডেড বডি আমাদেরকে হ্যান্ড ওভার করে। তারপর ওর পরিবারের সবাই মিলে তার মৃতদেহ সৎকার করে। এই ঘটনার পর থেকে সবসময় আমার মন খুব খারাপ থাকতো। মনে হতো ও যেন আমাকে ছেড়ে যায়নি, আমার আশেপাশেই যেন দাঁড়িয়ে আছে। সায়নদের বাড়ি এবং আমাদের বাড়ি পাশাপাশি ছিল। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বড় বাঁশ বাগান ছিল। মূলত সায়নের মৃত্যুর পর থেকেই আমার সঙ্গে কিছু ভুতুড়ে বা অলৌকিক ঘটনা ঘটতে থাকে। এর আগে কখনোই আমার সঙ্গে কোনো ভুতুড়ে ঘটনা ঘটেনি। একদিন আমি রাতের বেলায় ফাংশন থেকে বাড়ি ফিরছি। যখন ওই বাঁশবাগানের কাছে আসলাম, লক্ষ্য করলাম একজন ছেলে বাঁশবাগানের উপর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ডাকতেই সে ঘুরে দাঁড়ালো। আমি দেখলাম সে আর কেউ না, সে আমারই বন্ধু সায়ন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সে তো মারা গিয়েছে। কিন্তু তার থেকেও আশ্চর্যের ব্যাপার হলো, তাকে দেখে আমার কোনো ভয় লাগছে না। সে আমার সঙ্গে নানান কথা বলতে থাকে, আমিও তার সঙ্গে কথা বলছি। এই রকম কথা বলতে বলতে এক পর্যায়ে সে আমাকে বলল, তুই আমার সঙ্গে যাবি? আমার না একা একা লাগে, একদম ভালো লাগে না। দুজনে একসঙ্গে থাকলে খুব ভালো লাগবে। তখন আমিও তার কথার জবাব দিলাম, বললাম, যাব আমি তোর সাথে। এই রকম নানান কথা বলছি, হঠাৎ আমার মুখের ওপর একটা টর্চের আলো এসে পড়ল। মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখলাম আমার বাবা টর্চ নিয়ে এই দিকেই এগিয়ে আসছে। বাবা জিজ্ঞাসা করলো, কিরে, তুই কার সঙ্গে কথা বলছিলিস এই বাঁশবাগানে দাঁড়িয়ে? আমি তখন বললাম, বাবা, সায়নের সঙ্গে কথা বলছি। বাবা বলল, সায়নের সাথে কথা বলছিস? তাড়াতাড়ি বাড়ি চল এখান থেকে। বাবার সঙ্গে কথা বলে যখনই মুখটা ঘোরালাম, দেখলাম সায়ন নেই। তখন আমার খেয়ালে আসলো যে সায়ন তো মারা গিয়েছে। তারপর আমার খুব ভয় লাগতে শুরু করলো এবং সেই রাতেই আমার প্রচণ্ড জ্বর আসলো।
আর একটা ঘটনা বলি, আমি যেদিন ওকে দেখতে পাই তার ঠিক পরদিন রাতের ঘটনা। সায়নের মা বাবা রাতে ঘুমাচ্ছে, এমন সময় কে যেন বাইরে থেকে জোরে জোরে দরজা ধাক্কা দেয় আর বলতে থাকে, মা দরজা খোলো, আমি সায়ন, মা দরজা খোলো তাড়াতাড়ি। সায়নের মা ভাবে যে তার ছেলে সত্যি সত্যি ডাকছে। উনি গিয়ে যখনই দরজা খোলে দেখে তার ছেলে রক্তাক্ত অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আছে। এইসব দেখে এমন কোনো মা নেই যে কষ্ট পাবে না। তার ছেলে নাকি তাকে বলে, মা আমার বড় একা লাগছে, তুমি আমার সঙ্গে যাবে? তখন তার মা বলে, কোথায় নিয়ে যাবি? তখন সায়নের আত্মা তার মাকে ডেকে সেই বাঁশবাগানের দিকে নিয়ে যায় এবং সায়নের মা ওই বাঁশবাগানে সারা রাত কান্নাকাটি করতে থাকে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, সায়নের বাবা মা একই ঘরে থাকতো, কিন্তু তার বাবা এইসব ঘটনা সম্পর্কে কিছুই জানতে পারেনি। পরদিন সকালে ওনাকে অজ্ঞান অবস্থায় বাঁশবাগানে পড়ে থাকতে দেখলে সবাই মিলে জলের ছিটা দিয়ে তার জ্ঞান ফেরালে এইসব কথা তার মুখ থেকেই জানতে পারে। এই ঘটনাটা যেদিন ঘটে সেই দিন রাতের ঘটনা। আমাকেও একইভাবে ডেকে ওই বাঁশবাগানে নিয়ে যায় এবং আমাকেও বলতে থাকে, আজ তোকে আমি আমার সঙ্গে নিয়েই যাব, কেউ তোকে বাঁচাতে পারবে না। কিন্তু ভাগ্যক্রমে সেই দিনও আমার মা যখন ঘুম থেকে ওঠে আমাকে দেখতে না পায়, তখনই সবাইকে ডেকে দেয় এবং সবাই মিলে আমাকে খুঁজতে বের হয়। আগের দিন যেহেতু আমাকে ওই বাঁশবাগানের কাছেই পাওয়া গিয়েছিল, সবাই মিলে ওই বাঁশবাগানের দিকে যায় এবং দেখে আমি ওখানে একা দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলে যাচ্ছি। তারপর সবাই আমাকে দেখতে পেয়ে ধরে বাড়িতে নিয়ে আসে এবং পরদিনই একজন কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজকে সব কথা খুলে বললে সে বলে, যেহেতু সায়ন অপঘাতে মারা গিয়েছে তাই ও কাউকে ভুলতে পারছে না এবং তার প্রিয় বন্ধুকে তার সঙ্গী করতে চাইছে। এই কথা বলে কবিরাজ একটা মাদুলি আমার হাতে পরিয়ে দেয় এবং বলে, যতদিন না সায়নের মৃত্যুর 1 বছর পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত মাদুলিটা না খুলতে। তারপর থেকে আমি কখনোই সেই মাদুলি খুলিনি, আর এই রকম কোনো ঘটনা আমার সঙ্গে আর ঘটেনি। সায়নকেও আর দেখতে পাইনি। কিন্তু সায়নের জন্য আমার এখনও খুব কষ্ট লাগে। ও যেখানে আছে ভালো থাক। এই ঘটনাটা একদম সত্যি ঘটনা, আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা। তোমায় লিখে পাঠালাম, তোমার যদি ভালো লাগে তাহলে তুমি ঘটনাটা শেয়ার করো, আমার ভালো লাগবে। তাহলে কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা? আশা করছি আজকের প্রথম ঘটনাটা তোমাদের বেশ ভয় লেগেছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যদি সম্ভব হয় কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিও ঘটনাগুলো তোমাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। আর তোমরা যদি চাও যে আমি আরও বড় এপিসোড আনি তাহলে তোমরা আরও বেশি বেশি করে ঘটনা পাঠাও, তাহলে আমি আরও বড় বড় এপিসোড আনবার চেষ্টা করব। তাহলে ঘটনা পাঠাতে হলে কী করতে হবে আরেকবার মনে করিয়ে দিই, prezchakra23@gmail.com মেল করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে দেরি না করে আজকের দ্বিতীয় ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার, আমার নাম সুধাম। আমার বাড়ি হুগলি জেলার আরামবাগে। আমি আমার বাড়ির ঠিকানা গোপন করছি। কেন গোপন করছি সেটা তুমি পরে জানতে পারবে। আজ আমি যে ঘটনাটা তোমায় লিখছি, ঘটনাটা আমার নিজের সাথে এবং আমার আরও 2 বন্ধুর সাথে ঘটে গেছে। আশা করছি ঘটনাটা তোমার পছন্দ হবে। ঘটনাটা হচ্ছে, আমাদের গ্রামের দিকে মাঝে মাঝে রাতের বেলায় ক্রিকেট টুর্নামেন্ট হয়। আশপাশ থেকে অনেক ছেলেরা সেই টুর্নামেন্ট খেলতো। আমরা কয়েকজন বন্ধু মিলে এই রকমই একটা টুর্নামেন্ট খেলতে যাব বলে ঠিক করলাম। রাতের বেলা টুর্নামেন্ট, সবাই আমরা ঠিক সময় মতন পৌঁছে গিয়েছি। গিয়ে দেখলাম মাঠে বেশ অনেক লাইট দিয়ে সাজানো হয়েছে। এবার মাঠটার একটু বর্ণনা দিই। মাঠের ঢোকার মুখের দিকটা ফাঁকা জায়গা আর চারদিকে ছোট বড় গাছপালা দিয়ে ঘেরা। আর মাঠের একদিকে একটা বড় বাঁশবাগান, আর সেই বাঁশবাগানের ভেতরে একটা ডোবা। তখন রাত প্রায় 12টা কি 12:30 হবে। আমার একটা বন্ধু বলল, ভাই জোরে টয়লেট পেয়েছে, চলো ওই বাঁশবাগানের দিকে যাই। তখন আমি, ওই বন্ধুটা আর একজন বন্ধু, 3 জন মিলে আমরা ওই বাঁশবাগানের দিকে গেলাম টয়লেট করবার জন্য। আমরা বাঁশবাগানে একটু ভেতরের দিকে ঢুকলাম। কাজ সেরে যখন মাঠের দিকে আবার আসব, তখন একটা সুন্দর মিষ্টি আতরের মতন গন্ধ নাকে আসলো। আমরা 3 জনেই একটু অবাক হলাম
যেই বাঁশবাগান ভেতরে এত মিষ্টি গন্ধ কোথার থেকে আসছে। আমরা সবাই এদিক ওদিক একটু ঘাড় ঘুরিয়ে দেখলাম যে কোথাও কেউ আছে কিনা। ডোবার দিকটায় চোখ পড়তে দেখলাম ডোবার ঠিক ওপার থেকে একটা হালকা আলো ভেসে আসছে। আমাদের তিনজনের মধ্যে একজন বন্ধুর বাড়ি ওই পাড়াতেই ছিল। তখনও বলল যে এখানে তো এত রাতে কেউ আসে না, তাহলে আলো কোথার থেকে আসছে। তারপরে আমরা তিনজন মিলে সেই আলোর দিকে একটু এগিয়ে গেলাম। আমরা যতই আলোর দিকে এগিয়ে যাচ্ছি ততই সেই আতরের গন্ধটা তীব্র হয়ে উঠছে। দূর থেকে দেখলাম 4 জন মানুষ একটা জায়গায় গোল করে দাঁড়িয়ে আছে। আমার একজন বন্ধু বলল হয়তো ওরা ওইখানে ড্রিঙ্ক করছে। তখন আরও একজন বলল যে ড্রিঙ্ক করছে ঠিক আছে, কিন্তু আতরের গন্ধটা কোথা থেকে আসছে। তখন আমরা তিনজন মিলে আরও একটু এগিয়ে গেলাম। দেখলাম 4 জন মানুষ একটা ছোট উঁচু ঢিপিকে ঘিরে গোল করে দাঁড়িয়ে আছে। আরও দেখলাম ওই 4 জনেরই পা দেখা যাচ্ছে না, শুধু কোমর থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে, আর একটা হালকা লালচে আলো তাদের শরীর থেকে বেরিয়ে আসছে। তারা বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়ছে আর মুখ তুলে মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছে। আর সেই আতরের গন্ধটা আরও তীব্র হলো। আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমরা ভয় পেয়ে শেষমেশ সেখান থেকে দৌড়ে পালিয়ে আসলাম। মাঠে ফিরে এসে আমরা একজন বন্ধুকে আমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা বললাম। তারও বাড়ি ওই পাড়াতেই ছিল। তখনও বলল তোরা ওই দিকে কেন গিয়েছিলিস, ওই দিকটা তো ভালো না। আর তোরা যে উঁচু ঢিপিটার কথা বলছিলিস ওটা হয়তো কোনো বাচ্চার কবর। আগে এখানে আশেপাশে এলাকায় কোনো বাচ্চা মারা গেলে সেই বাচ্চাকে ওই বাঁশবাগানের ডোবার পাশেই কবর দিয়ে আসতো। ওই বাঁশবাগানে দিনের বেলাতেও অনেকের সাথে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। ওই বন্ধুটার মুখ থেকে এই রকম কথা শুনে আমরা খুব ভয় পেয়ে গেলাম। তাকে বললাম আমাদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্য। তারপর থেকে আমাদের 3 জন বন্ধুর খুব জ্বর। তারপর বাড়ির লোকেদের কাছে সব কথা বললে তারা একটা ওঝার কাছে নিয়ে গিয়ে আমাদেরকে ঝাড়িয়ে আনে। এরপর থেকে আমাদের জ্বর আস্তে আস্তে কমতে থাকে। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। এই ঘটনাটা আমার নিজের সাথে ঘটে যাওয়া এবং আমার 2 বন্ধুর সাথেই ঘটে গেছে, একদম সত্যি ঘটনা। আশা করছি তুমি এই ঘটনাটা সিলেক্ট করবে। ঘটনাটা তুমি যদি পেজ চক্রে শোনাও তাহলে আমার ভালো লাগবে। তাহলে কেমন লাগলো আজকের ঘটনা দুটো? আশা করবো আজকের ঘটনা দুটোই তোমাদের ভালো লেগেছে। কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা আমাদেরকে ঝটপট কমেন্ট করে জানিয়ে ফেলো। আর আমাদের এপিসোডটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবে। আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় যে তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, সেগুলোকে কেন লুকিয়ে রেখেছো আমাদের সঙ্গে শেয়ার করো। আমরা তোমার পাঠানো ঘটনাগুলিকে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব প্রেত চক্রের আসরে। ঘটনা পাঠাতে হলে মেল করতে পারো pretchakro23@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে। আমরা যে প্রেতচক্র শোটা করি এটার মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে এন্টারটেনমেন্ট করা। এই শোর থেকে শেখার মতন কিছু নেই। আর ঘটনাগুলো সত্যি মিথ্যা সেটাও প্রেতচক্র যাচাই করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্রই তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা ঘটনাগুলোকে খোলা মনে শুনবে। আজকের মতন এপিসোডে এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।